শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসে আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় এবং ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কৌশলসমূহ। এইটা এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন চলে আসে। যদি এই অধ্যায় থেকে একটা বা যদি কখনো দুইটা সৃজনশীল প্রশ্ন হয়, এর মধ্যে থেকে অবশ্যই একটা ঋণ নিয়ন্ত্রণ থেকে হওয়ার চান্স থাকে, বা দুইটা হলে তো অবশ্যই একটা হয়। আর যদি মাত্র একটা সৃজনশীল প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, তখন দেখা যাবে 50-50 চান্স এখান থেকে একটা প্রশ্ন আসবে অথবা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য নিয়ে আসবে। কিন্তু এইটা হচ্ছিল ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা নিয়ন্ত্রণ কৌশলসমূহ, কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা প্রপারলি বুঝে নেওয়ার ট্রাই করব। প্রথমে জানতে হবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, যে পদ্ধতি বা কৌশল অবলম্বন করে। আচ্ছা, এর আগে একটা জিনিস বুঝিয়ে নেই। দেখো, বাজারের অর্থের পরিমাণ বেড়ে গেলে কি হবে? ঋণ নিয়ন্ত্রণ বলতে হচ্ছিল বাজারের যেই অর্থের যোগান বা অর্থের পরিমাণ, এইটা বেড়ে গেলে কি হবে। ধরে নাও একটা ইকোনমি, এটা হচ্ছিল একটা পুরা ইকোনমি, একটা দেশ বলতে একটা ইকোনমি বোঝানো হচ্ছে। এইখানে পুরা দেশে সম্পূর্ণ মাত্র একটাই জিনিস আছে। কি? ধরে নেই একটা ব্যাট আছে, সারা ইকোনমিতে মাত্র একটা ব্যাট হয়নি, ধরে নেই একটা ব্যাট আছে। এখন এই ব্যাটের মূল্য কত? এই ব্যাটের মূল্য হচ্ছিল 30 টাকা। সো আমার সারা ইকোনমিতে যে জিনিসগুলো আছে, আমি সব মিলে 30 টাকা পেলেই কিন্তু আমি কিনে ফেলতে পারবো। আমার কিন্তু এর বেশিও লাগবে না, আবার কম হলেও চলবে না। আমার পাক্কা 30 টাকা লাগবে। যদি 30 টাকার কম হয়, এটাকে ব্যাটটা ভেঙে ভেঙে ব্যবহার করা পসিবল না। সো আমার 30 টাকাই লাগবে। এখন যদি কোনো কারণে মনে করো বাজারে 40 টাকা চলে আসলো, এখন ব্যাটের দাম তো 30 টাকা ভাই, আর বাজার আছে 40 টাকা। এই যে এক্সট্রা 10 টাকা, এইটা কি কখনো কোনো কাজে আসবে না। কারণ কি? কারণ এই ব্যাটের মূল্য 30 টাকা, ইকোনমিতে অর্থ দিয়ে কেনার মতো বা পুরো দেশে অর্থ দিয়ে কেনার মতো আর কিচ্ছু নেই, আছে শুধুমাত্র একটা ব্যাট, এবং ব্যাটের দাম 30 টাকা। যদি এখন আমার কাছে 40, 50, 60, 70 টাকা থাকে, আমার কি এক্সট্রা টাকা কোনো কাজে আসবে না। ধরে নেই বাজারে কেন্দ্রীয় ব্যাংক বা বিভিন্ন ইস্যুর জন্য বা অন্য কোনো কারণে এখন বর্তমানে মুদ্রা সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে গিয়েছে, বেড়ে 10 টাকা এক্সট্রা হয়ে সব মিলে ইন্টারনাল হয়ে গিয়েছে এখন 40 টাকা। এখন এই 40 টাকা কিন্তু কোনো কাজের না, এর মধ্যে 30 টাকা কাজের, আর বাকি যে 110 টাকা সেটা কোনো কাজের হবে না। বাট এই জন্য কি টাকা ফেলে রাখবে? না, ফেলে কিন্তু থাকবে না। কি হবে? ব্যাটের মূল্য তখন বেড়ে 40 টাকা হয়ে যাবে। ঠিক একই কারণে তোমরা শুনেছ অনেক আগে তোমাদের দাদাদের আমলে একটা গরু হয়তো বা কয়েকশো টাকা দিয়ে কেনা যেত, বা তোমরা এটা শুনে হয়তো বা যখন গরুর মাংসের যে কেজি আছে, এই কেজির দাম কত? হয়তো বা 50 টাকা দিয়ে কেজি কিনেছে, বাট এখন দেখা যাবে 550 টাকা কেজি। এর রিজন একটাই, মুদ্রাস্ফীতি। যতদিন যায় মুদ্রার মূল্যমান কমে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। কারণ কি? অনেক বেশি অর্থের যোগান হয়ে গেছে। সো এইটাই হচ্ছিল ওভারঅল মুদ্রাস্ফীতির ব্যাপারটা। এখন এই মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করার জন্য বা মুদ্রাস্ফীতি হলে যেই পদ্ধতিতে আবার ইকোনমিক থেকে মুদ্রাস্ফীতি সরিয়ে নেওয়া যাবে, এটাকে এক ভাষায় বলা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। আশা করি ঋণ নিয়ন্ত্রণ ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো। আমরা সংজ্ঞা দিলে একটা প্রপারলি বুঝবে। দেখো, যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের যোগান বা বাজারে মুদ্রা সরবরাহ, দেখো এই ঋণের যোগান বা বাজারের মুদ্রা সরবরাহ, এই কথা মানে বাজারে মুদ্রার পরিমাণ, বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে সীমাবদ্ধ রাখে বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রয়াস চালায়, তাকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। সো প্রথমেরটুকু আমরা বুঝতে পেরেছি, আশা করেছি কি করে। এরপরে যেটা বলা হয়েছে, সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রয়াস চালায়, তাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। এখন দেখো, কেন্দ্রীয় ব্যাংক সরাসরি কখনো জনগণের কাছে গিয়ে কাজ করতে পারে না। তারা কি করে? তারা বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের থ্রুতে কিন্তু এই কাজগুলো করে। সো কেন্দ্রীয় ব্যাংক এমন একটা নীতি করে দেয় যেখানে এই বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ঋণ সৃষ্টির ক্ষমতা নিয়ন্ত্রণে চলে আসে বা নিয়ন্ত্রিত হয়ে যায়। অর্থাৎ মানুষের কাছে টাকা কিভাবে যায়? যখন এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মানুষকে ঋণ হিসেবে টাকা দিবে বা অন্য কোনো ওয়েতে টাকা দিবে, তো কেন্দ্রীয় ব্যাংক কি করে? সেই সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উপরে কিছু নিয়ম ইম্পোজ করে যায়, ভাই তোমরা এইটার বেশি করতে পারবে না। তখনই তারা বেশি টাকা দিতে পারে না এবং বাজারে ঋণের পরিমাণ কমে যায়। এর উদ্দেশ্য হলো বাজারে ব্যাংক ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখা।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ এরূপ নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী, যেটাই মাত্র বললাম। কেন্দ্রীয় ব্যাংক কখনোই সরাসরি জনগণের কাছে গিয়ে কাজ করতে পারে না। তারা কি করে, বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংক বা তাদের আন্ডারে যেসব ব্যাংক বাড়তি প্রতিষ্ঠান আছে ওদেরকে বলে তোমরা এই নীতি ফলো করো, এই কাজটা করো। এবং এই যে বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংকসমূহ এইসব নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী। কেন্দ্রীয় ব্যাংক এজন্য বিভিন্ন কৌশল বা পদ্ধতি প্রয়োগ করে। আমরা এবার পদ্ধতি বা কৌশল সম্পর্কে বলবো। তো ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, একটা হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির আন্ডারে আবার তিনটা ইম্পর্টেন্ট সিস্টেম আছে। 30 লিখলাম কেন, 3। খোলা বাজার নীতি, ব্যাংকার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি। অপরদিকে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিতে কতগুলো আসছে, এরকম ঋণের বরাদ্দকরণ নীতি, ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, জামানতের ঋণের প্রান্তিক হার পরিবর্তন, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, নৈতিক প্রযোজনা এবং প্রযোজনা পদ্ধতি। সো এই পদ্ধতিগুলো আছে, এবার আমরা দেখি বিষয়গুলো কি কি আছে। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কাকে বলে? দেখো, ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। তিনটা পদ্ধতিকে কি? ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমা হার পরিবর্তন নীতি। এর আগে আমরা এই বিষয়টা আবার একটু বুঝি, নিশ্চয়ই আমরা একবারে বুঝতে পারিনি এখানে কি বলতে চাইছে। দেখো, ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারের ঋণের পরিমাণ কাম্যস্তর ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। অর্থাৎ একটা ইকোনমিতে কিন্তু বিভিন্ন সেক্টর আছে। দেখো, কৃষি পক্ষ বা কৃষি ইন্ডাস্ট্রি বা সেক্টর, পরে হচ্ছিল এখানে শিল্প, এখানে যানবাহন, এখানে মনে করো গার্মেন্টস, এখানে মনে করো অন্য কিছু আছে, কাছে ধরে নিলাম। সো এই যে বিভিন্ন পক্ষ আছে না, যখন সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি অ্যাপ্লাই করা হয় তখন পুরো ইকোনমিতে একত্রিতভাবে অর্থের পরিমাণ কমে আসে। বাট কেন্দ্রীয় ব্যাংক কিন্তু করতে পারতো, তোমরা শিল্প খাতে এখন থেকে কম ঋণ দিবা, যেন সেখানে টাকার পরিমাণ বেশি হয়ে গেছে সব জায়গাতে। তো এইটা হলে কিন্তু একটা নির্দিষ্ট হতো, বা বলতো তোমরা কৃষি ক্ষেত্রে অর্থ বাড়িয়ে দাও বা ঋণের পরিমাণ বাড়িয়ে দাও, কারণ এবার বন্যা হয়েছে, কৃষকদের অর্থের প্রয়োজন। এইভাবে নির্দিষ্ট কোনো সেক্টরকে টার্গেট না করে কেন্দ্রীয় ব্যাংক যখন এইসব নীতিগুলো নেয়, অর্থাৎ ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি, তখন যেটা হয় যে একটা ইকোনমিতে সকল পক্ষ একত্রিতভাবে অ্যাফেক্টেড হয়, বা সকল পক্ষরই কিন্তু এই আর্থিক যে ব্যাপারটা থাকে এইটার মানে এই ঋণ নিয়ন্ত্রণের আন্ডারে চলে আসে। তো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি হলো কিছু নীতি অ্যাপ্লাই করা যার ফলে কোনো বিশেষ পক্ষে দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার একটা কৌশল। আশা করি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে তিনটা নীতি আছে না, এটা কিভাবে কাজ করে, এই তিনটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নীতি অধ্যায়। সো এখান থেকে সাধারণত প্রশ্ন আসে এবং এইটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে ধীরে প্রপারলি বুঝে করার ট্রাই করব। তো এটা গেল আমাদের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। এবার আমরা দেখব হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি সমূহ। এখন গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি কি? এখানে বলা হচ্ছে কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নির্বাচনমূলক পদ্ধতি বলা হয়। ওই যে আমি বলেছি, একটু আগে বললাম, মনে আছে যে একটা ইকোনমিতে দেখা গেছে অনেকগুলো সেক্টর, কৃষি খাত, শিল্প খাত, তারপর মানে গার্মেন্টস খাত, এরকম আরও একটা কোনো খাত আছে, এরকম আরও বিভিন্ন খাত আছে। এখন একটা কেন্দ্রীয় ব্যাংক বললো আমরা এবার কৃষি খাতে ঋণের পরিমাণ বাড়িয়ে দেবো। দেখো, দেশের সম্পূর্ণ ইকোনমির কথা না বলে শুধুমাত্র একটা সিঙ্গেল খাতের কথা বললো। যদি বিষয়টি এমন হয় তখন সেটাকে আমরা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি বলবো। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার একটা সেক্টরকে নির্বাচন করে সেই বিশেষ সেক্টরের বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নির্বাচনমূলক পদ্ধতি বলা হয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো এইটা কি। এখন এখানে ছিল ঋণের এই কতগুলো পদ্ধতির কথা বলা আছে। প্রথমেই ঋণের বরাদ্দকরণ নীতি। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলে দেয় যে ধরে নিলাম এই বছর দেশে অনেক বন্যা হয়েছে, এবার যারা চাল চাষ করে বা চালের কিছু তাদের অনেক সমস্যা হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক বললো, বিভিন্ন ব্যাংক দেখলো তোমরা সবাই একত্রে আসো, এসে বললো দেখো এবার দেশে বন্যার পরিমাণ খুব বন্যা হয়েছে, চাষিদের অবস্থা খুব খারাপ, তোমাদের যে ঋণ যেটাকে পরিমাণ ঋণ দিবা তোমরা ঋণের 5% অ্যাটলিস্ট 5% কম পরিমাণ সুদে এই কৃষকদেরকে তোমরা কিন্তু লোন দিবা।
এখন এই 5% যদি বলে দেয় তোমরা কৃষি খাতে 5% দিবা, তাহলে কি হবে? হয়তোবা ওই সেক্টরে এখন ঋণের পরিমাণ বেড়ে গেল। তাহলে কি করে? দেখো, কেন্দ্রীয় ব্যাংক একটা পার্টিকুলার সেক্টরে ঋণ বরাদ্দ করে দিল। আবার বলল এবছর যারা চিংড়ি চাষ করে ওদের টাকা প্রয়োজন, তোমরা তোমাদের মোট ঋণের 3% ওদেরকে দিবা অ্যাটলিস্ট। তো এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চাইলে পার্টিকুলার কোনো পক্ষ বা সেক্টরের জন্য ঋণ বরাদ্দ করে দিতে পারে। এরপরে আসলো ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। দেখা গিয়েছে বাজারে ভোক্তা ঋণের পরিমাণ বেড়ে গেল। এখন বাজারে কি হয়, ভোক্তা ঋণের ক্ষেত্রে কি হয়? হয়তো আমি একটা বাড়ি কিনবো, বিভিন্ন ব্যাংক কি বলে অফার দেয় যে বাড়ি কিনতে যাবেন, বাড়ির 60% আপনারা দিবেন এবং 40% আমরা আপনাকে দিয়ে দিব। সো এখন যতটুকু মানুষ নেবে, যদি এখন কেন্দ্রীয় ব্যাংক বলে দেখো বাজারে এখন ভোক্তা ঋণের পরিমাণ বেড়ে গেছে, তোমরা একটা কাজ করবা, তোমরা ম্যাক্সিমাম 25% দিবা, আর বাকিটা দিতে হবে হচ্ছিল যে বাড়ি কিনবে তার। যদি এখন এই অফারটা করে দেয় যে আগে আমরা ম্যাক্সিমাম 40% দিতাম, এখন আমরা দিব মাত্র 25%, বাজারে কিন্তু মানুষ কম ভোক্তা ঋণ নেবে, বিকজ ভোক্তা ঋণের এখন পরিমাণ কমে গিয়েছে। এইভাবে কিন্তু চাইলে কেন্দ্রীয় ব্যাংক ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। জামানতের ঋণের প্রান্তিক হার পরিবর্তন নীতি। জামানত দিয়ে ব্যাংকের ঋণ নেওয়া যায়। হয়তো বা আমি যদি 100 টাকা জামানত রাখি, তার এগেনস্টে ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম 80 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবো। কিন্তু এখন জামানতের পরিমাণ বা বাজারের ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বললো দেখো তোমরা তো আগে 100 টাকার এগেনস্টে 80 টাকা দিতে, 80%, তোমরা এক কাজ করো, এখন 100 টাকার এগেনস্টে ম্যাক্সিমাম 70 টাকা দিবা। সো জামানতের এগেনস্টে কিন্তু ঋণের পরিমাণ কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এর ফলে কিন্তু যেই বাজারে যেসব মানুষ যারা ঋণ নিত তারা একটু নিরুৎসাহিত হয়ে গেল এবং বাজারে হয়তো বা ঋণের পরিমাণ কমে যাবে। ঠিক একইভাবে আগে হয়তো বা 80% হতো, এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে বললো দেখো বাজারে ঋণের পরিমাণ কমে গেছে, তোমরা এই জামানতের ঋণের প্রান্তিক হার বাড়ায় দাও, তোমরা কাজ করো 100 টাকার এগেনস্টে 90 টাকার মতো মানুষকে ঋণ দাও। সো এরকম হলে উল্টা কিন্তু বাজারে ঋণের পরিমাণ বেড়ে যাবে, কারণ মানুষ দেখবে তারা আগে যতটুকু অর্থ বা সম্পত্তি জমা রেখে যেই পরিমাণ টাকা ঋণ নিচ্ছিল এখন তার থেকে বেশি নিতে পারছে। এইভাবে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। অনেক সময় যেটা হয় যে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দেশ দেওয়ার পরও বাণিজ্যিক ব্যাংক সেই কাজটা করে না। ধরে নাও বাণিজ্যিক ব্যাংকগুলো বললো তোমরা এখন কৃষি খাতে 5% করে ঋণ দিবা, তোমাদের মোট ঋণের 5% অ্যাটলিস্ট কৃষি খাতে দিবা, কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক এটা ফলো করলো না। ইন দ্যাট কেস তখন কেন্দ্রীয় ব্যাংক কি করবে, ওদের বিভিন্নভাবে পেনাল্টি করবে, হয়তো বিভিন্ন চার্জ দিবে বা বিভিন্ন সুবিধা কেড়ে নিবে। সো এইভাবে করেই কিন্তু অন্য ব্যাংকদের সামনে এক প্রকার সাজার ব্যবস্থা করে বলতে পারে যে দেখো তোমরা যদি প্রপারলি কাজ না করো তাহলে তোমাদেরকে আমরা এইভাবে পেনাল্টি দিব বা এইভাবে কোনো হয়তো বা চার্জ করব। সো এইভাবে করে কিন্তু ব্যাংকগুলোকে বিভিন্ন পার্টিকুলার এন্ডে কাজ করার জন্য পুশ দেওয়া যেতে পারে। তারপর নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনার ক্ষেত্রে হয় কি, কিছু ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে একদম মানে ডিরেক্টলি বলে দেয় তোমরা এইটাই করো সেটাই করো, রেদার ওদেরকে হিন্টস দেয় তোমাদের কি করা উচিত কি করা উচিত না। হয়তোবা এই যে আমরা একটু আগে বলেছিলাম না বন্যা হয়েছিল, এখন কৃষকদের টাকার প্রয়োজন, এখানে কি করেছিল, ঋণের বরাদ্দ করে নিতে তারা বলে দিয়েছিল 5% করে দিলে বেটার। ধরে নাও ব্যাংকগুলো জেনারেলি 2% করে দেয়, এই ক্ষেত্রে ঋণের বরাদ্দ করে বলেছিল তোমরা অ্যাটলিস্ট 5% দিবা। তো এইবার আসছে হচ্ছিল আমরা নৈতিক প্ররোচনায়। এখানে কি হবে, কেন্দ্রীয় ব্যাংক ডাকবে এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংক, ডি ব্যাংক, ই ব্যাংক, এফ ব্যাংক, জি ব্যাংক, সবাইকে ডাকবো, ডেকে বলো দেখো এবার তো বন্যা হয়েছে অনেক এবং দেশের যে কৃষকরা আছে ওদের অবস্থা খুব খারাপ, ওরা যেই পরিমাণ টাকা ইনভেস্ট করে যেই পরিমাণ চাল ডাল বিক্রি করতে পারতো তার অর্ধেকই নষ্ট হয়ে গেছে, তারা একদম সবাই ক্ষতির মুখে। এবছর হয়তো অনেকেই দেখা যাবে এইবারের পরে তারা আর কৃষিকাজ করতে পারবে না, তাদের যে পুঁজি সব নাই হয়ে গিয়েছে। তোমাদের যদি সম্ভব হয় তোমরা এইসব ক্ষেত্রে একটু বাড়িয়ে দাও। এখন যে কেন্দ্রীয় ব্যাংক ছিল অভিভাবক সব ব্যাংকগুলোকে ডেকে বললো তোমাদের এটা করা উচিত, পারলে করো। তারা অ্যাটলিস্ট এখন চেষ্টা করবে 2% দিতে, 2% থেকে চাইলেও একটু বাড়ায় দেওয়া ট্রাই করবে, হয়তো বা কেউ দিবে 3%, কেউ দিবে 4%, কেউ দিবে 5%। এইভাবে নৈতিক প্রয়োজনের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। লাস্টে প্রচারণা পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আমরা জেনেছি অলরেডি তারা বিভিন্ন দেশের ইকোনমির অবস্থা বের করে রিপোর্ট তৈরি করে বিভিন্ন জায়গায় প্রকাশ করে দেয়। তো এই প্রকাশনা থেকে বা বিভিন্ন তাদের তথ্য থেকে কিন্তু বিভিন্ন পক্ষ জানতে পারে দেশের ইকোনমির কি অবস্থা, এই অবস্থায় তাদের কি করা উচিত, কি করলে বেটার, এরকম বিভিন্ন। হয়তো বা কেন্দ্রীয় ব্যাংক দেশের গার্মেন্টস শিল্প নিয়ে লিখেছে যে গার্মেন্টস শিল্পের অবস্থা আপাতত আগামী 5 বছর ওদের বিপুল পরিমাণ ঋণের প্রয়োজন হবে, আদারওয়াইজ আমাদের দেশে গার্মেন্টস
যে শিল্প সেটি ধ্বংসের পথে চলে যাবে, ব্যাংকগুলোর উচিত এখন এই কাজ করা। ওইখান থেকে দেখে তারা মোটামুটি একটা প্ররোচিত হবে, হয়ে বলবে আচ্ছা যেহেতু করা উচিত, দেশের একটা বড় একটা সেক্টর, দেশের ইকোনমির একটা ব্যাপার, আমরা এখানে টাকা দিয়ে ঋণ দিই। এইভাবে বিভিন্নভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পার্টিকুলার এন্ডে ঋণের পরিমাণ বাড়াতে পারে, ঋণের পরিমাণ কমাতে পারে। এটা ছিল মূলত আমাদের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আর সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি আমরা বুঝেছি, বাট তার যে 3টা সেগমেন্ট আছে সেটা আমরা পরবর্তী 3টা ভিডিওতে প্রপারলি বোঝার ট্রাই করব। এই ভিডিওতে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।